কখনো এমন হয়েছে যে সারা রাত জেগে পড়ার পর পরীক্ষার হলে গিয়ে দেখলেন মাথাটা একদম ফাঁকা, অথবা খুব দরকারি একটা তথ্য ঠিক সময়ে মনে করতে না পেরে বিপদে পড়েছেন? হ্যাঁ, এটা আমাদের সবার সাথেই হয়। তো চলুন আজ আমরা এর পেছনের বিজ্ঞানটাই একটু জেনে নিই। স্মৃতি আর ভুলে যাওয়ার এই রহস্যের গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার, তাই না? এই তো 2 দিন আগে কি পড়া হলো সেটা হয়তো মনে নেই, কিন্তু অনেক বছর আগের কোনো এক ঈদের দিনের কথা বা পরীক্ষার রেজাল্টের দিনের ঘটনাটা একদম পরিষ্কার মনে আছে। এর মানে কি? মানে হলো আমাদের স্মৃতিশক্তি হয়তো ঠিকই আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে একে ঠিকঠাক ব্যবহার করার কৌশলে। কিন্তু কেন এমনটা হয়? উত্তরটা কিন্তু আমাদের ব্রেনের কাজ করার পদ্ধতির মধ্যেই লুকিয়ে আছে। তো আজকের এই যাত্রায় আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা দেখব। প্রথমে জানব আমরা কেন ভুলে যাই, তারপর দেখব স্মৃতি কিভাবে কাজ করে, ভুলে যাওয়ার পেছনের বিজ্ঞানটা কি, আর সবশেষে স্মৃতিশক্তি বাড়ানোর এমন কিছু দারুণ বৈজ্ঞানিক কৌশল নিয়ে কথা বলবো যা পড়াশোনা থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রেই কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক একদম প্রথম প্রশ্নটা দিয়ে। আমরা কেন ভুলে যাই? দেখুন, এই ভুলে যাওয়াটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। এটা আমাদের সবার এক সার্বজনীন সংগ্রাম, আর এর পেছনেও আছে ঠোস বিজ্ঞান। অনেকেই ভাবেন আমাদের মেমোরি বুঝি কম্পিউটারের হার্ড ড্রাইভের মতো। না, একদমই না। কম্পিউটার তো নিখুঁতভাবে ডেটা রেকর্ড করে রাখে, কিন্তু মানুষের স্মৃতি অনেক বেশি জটিল, পরিবর্তনশীল আর সাংঘাতিকভাবে সিলেক্টিভ। মানে এটা শুধু তথ্য জমা করে না, বরং আমাদের আবেগ, অভিজ্ঞতা আর কোন জিনিসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটার ওপর ভিত্তি করে তথ্যকে সাজিয়ে রাখে। আর ঠিক এই কারণেই কিছু জিনিস আমরা খুব সহজে মনে রাখি আর কিছু বেমালুম ভুলে যাই। এই মনে রাখা আর ভুলে যাওয়ার পুরো খেলাটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে স্মৃতি ঠিক কিভাবে তৈরি হয় এবং কাজ করে। এর পেছনে মূলত 3টা কোর স্টেপ বা ধাপ জড়িত। বিশেষজ্ঞরা বলেন, আর আমাদের দেশের বিভিন্ন পাঠ্যপুস্তকেও এটাই বলা হয়, যে স্মৃতি আসলে 3টা ধাপের একটা সম্মিলিত প্রক্রিয়া। প্রথমটা হলো শিখন, মানে নতুন কোনো তথ্য গ্রহণ করা। দ্বিতীয়টা হলো সংরক্ষণ, অর্থাৎ সেই তথ্যটা মস্তিষ্কে ধরে রাখা। আর সবশেষে হলো পুনরুৎপাদন, মানে দরকারের সময় সেই তথ্যটা আবার বের করে আনা বা মনে করা। এই 3টা ধাপের যে কোনো একটাতে যদি একটুও গড়বড় হয়, তখনই আমরা ভুলে যাই। এখন এই তথ্য মনে করার বা পুনরুৎপাদনের আবার 2টো পদ্ধতি আছে। একটা হলো রিকল বা পুনরুদ্রেক, আরেকটা হলো রেকগনিশন বা প্রত্যভিজ্ঞা। ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো, বাবর কে ছিলেন? এই প্রশ্নের উত্তর দেওয়াটা হলো রিকল, যেখানে কোনো ক্লু ছাড়াই তথ্যটা মনে করতে হচ্ছে। আর যদি আপনাকে অনেকগুলো ছবির মধ্যে থেকে বাবরের ছবিটা চিনতে বলা হয়, সেটা হলো রেকগনিশন। আর মজার ব্যাপার কি জানেন? গবেষণায় দেখা গেছে রেকগনিশন কিন্তু সবসময় রিকলের চেয়ে অনেক সহজ। এজন্যই তো মাল্টিপল চয়েস প্রশ্ন আমাদের কাছে এত সহজ মনে হয়। ভুলে যাওয়াটা যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, আর এটা যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তা প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন জার্মান মনোবিজ্ঞানী হারমান এবিনঘস। তার গবেষণাটা ছিল এক কথায় চোখ খুলে দেওয়ার মতো। হারমান এবিনঘসের বিখ্যাত ফরগেটিং কার্ভ পরীক্ষা থেকে পাওয়া এই ডেটাটা একবার দেখুন। বিশ্বাস করা কঠিন, কিন্তু কোনো কিছু শেখার মাত্র 20 মিনিট পরেই আমরা তার 42% ভুলে যাই। ভাবা যায়, 1 ঘন্টা পর প্রায় অর্ধেক, আর মাত্র একদিন পরেই ভুলে যাই 66%। মানে পড়ার প্রায় 2/3 হাওয়া। এই অবাক করা তথ্যটাই বলে দেয় কেন শুধু পড়লেই হয় না, মনে রাখার জন্য বিশেষ কৌশল দরকার। এই চার্টটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, শেখার পর সময় যত গড়াচ্ছে, স্মৃতি ধরে রাখার হার ঠিক ততটাই দ্রুত কমে যাচ্ছে। এই যে স্মৃতি দ্রুত হারিয়ে যাচ্ছে, এটাকে ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হল সঠিক সময়ে বারবার রিভিশন দেওয়া। বেশ, তাহলে এই ভুলে যাওয়ার বিরুদ্ধে লড়াই করার উপায়টা কি? সৌভাগ্যবশত এর জন্য বেশ কিছু শক্তিশালী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৌশল আছে, যা আমাদের স্মৃতিকে ধারালো করে তুলতে পারে। এই যে 5টা পদ্ধতির কথা এখানে বলা হয়েছে, এগুলো কিন্তু কোনো সাধারণ টিপস নয়। এগুলো আমাদের ব্রেনের কাজের ধরনের উপর ভিত্তি করেই তৈরি। যেমন স্পেসড রেপিটিশন, এটা হলো ভুলে যাওয়ার ওই কার্ভটাকে হারানোর মোক্ষম অস্ত্র।
ফাইনম্যান টেকনিক শেখার গভীরতা বাড়ায় আর পোমোডোরো মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। আর ঘুম আর নিমনিক এরা হলো তথ্যকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে একদম লক করে দেওয়ার সুপারস্টার। পোমোডোরো পদ্ধতিটা শুনতে খুব সহজ মনে হলেও এটা দারুণ কার্যকর। এটা আসলে সময় ব্যবস্থাপনার একটা কৌশল। ২৫ মিনিট গভীর মনোযোগ দিয়ে কাজ বা পড়াশোনা করে ৫ মিনিটের একটা বিরতি নেওয়া। এই ছোট ছোট ব্রেকগুলো আমাদের মস্তিষ্ককে সতেজ রাখে, মনোযোগ বাড়ায় আর পড়াটা অনেক বেশি কার্যকর হয়। আর বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের এই পদ্ধতিটা হলো কোনো কিছু শেখা সেরা উপায়গুলোর একটা। মূল কথাটা খুব সহজ। যদি কোনো বিষয় খুব সহজ করে অন্য কাউকে বোঝানো যায়, তার মানে আপনি নিজেই বিষয়টা একেবারে পরিষ্কারভাবে বুঝে গেছেন। আর এই বোঝানোর চেষ্টাটাই পড়াটা মাথায় গেঁথে দেয়। চলুন এবার কিছু দৈনন্দিন জীবনের কৌশল বা হ্যাকস দেখে নেওয়া যাক, যা ছাত্রছাত্রী থেকে শুরু করে আসলে সবারই কাজে লাগবে। আচ্ছা, বড় কোনো তথ্য মনে রাখার জন্য চাঙ্কিং একটা অসাধারণ কৌশল। যেমন একটা ফোন নাম্বারকে একবারে মনে রাখার চেষ্টা না করে যদি ছোট ছোট অংশে ভেঙে নেওয়া হয়, 1717, একটু থেমে 653, তারপর 922, এভাবে পড়লে আমাদের মস্তিষ্কের জন্য তথ্যটা প্রসেস করা অনেক সহজ হয়ে যায় এবং মনেও থাকে অনেক দিন। আর একটা দারুণ উপায় হল পড়ার বিষয়টাকে ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা বা অনুভূতির সাথে জুড়ে দেওয়া। কারণ আমাদের মস্তিষ্ক শুকনো তথ্যের চেয়ে গল্প আর আবেগকে অনেক বেশি গুরুত্ব দেয়। তাই যখন কোনো তথ্যের সাথে ব্যক্তিগত স্মৃতি জুড়ে দেওয়া হয়, তখন সেটা ভোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও আরও কিছু কার্যকর কৌশল আছে, যেমন শুধু পড়ার চেয়ে লিখে লিখে পড়াটা অনেক বেশি কার্যকর। পড়ার সময় পুরো বই হাইলাইট না করে শুধু মূল পয়েন্ট বা ক্লুগুলো হাইলাইট করা। পড়ার জন্য একটা নির্দিষ্ট কোলাহলমুক্ত জায়গা ঠিক করা। আর বিভিন্ন রঙের কলম দিয়ে চার্ট বা ডায়াগ্রাম আঁকলে সেগুলো আরও সহজে মনে থাকে। এই যে দেখুন একটা দারুণ জিনিস, এটা হলো নিমোনিক পদ্ধতির একটা চমৎকার উদাহরণ। বাংলাদেশ সংবিধানের ১১টা ভাগ মনে রাখার জন্য তাদের প্রথম অক্ষরগুলো দিয়ে একটা মজার বাক্য তৈরি করা হয়েছে। পরিমণি, আবি, নিম্বাস, সবি। এভাবে ছন্দ, শব্দ বা বাক্য তৈরি করে কঠিন তালিকাও কিন্তু খুব সহজে মনে রাখা যায়। তাহলে নিমোনিক আসলে কি? এটা হলো অক্ষর, ধারণা বা কোনো কিছুর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে মনে রাখার একটি বিশেষ কৌশল। সহজ কথায় এটা স্মৃতিশক্তির জন্য একটা সুপার টুল, যা কঠিন তথ্যকে সহজ করে দেয়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর এতক্ষণের আলোচনা থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার: স্মৃতিশক্তি আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, স্মৃতিশক্তি এমন কোনো জিনিস নয় যা কারো জন্মগতভাবে ভালো বা খারাপ হয়। এটা আসলে একটা পেশির মতো। একে যত অনুশীলন করা হবে, সঠিক কৌশল দিয়ে একে যত খাটানো হবে, এটা ততই শক্তিশালী আর ধারালো হবে। তাহলে আজকের আলোচনা থেকে মূল টেকওয়েগুলো কি? প্রথমত, স্মৃতি একটি ৩ ধাপের প্রক্রিয়া। দ্বিতীয়ত, ভুলে যাওয়াটা স্বাভাবিক এবং এটা খুবই দ্রুত ঘটে। এটাই হলো ফরগেটিং কার্ভের শিক্ষা। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্পেসড রেপিটেশন বা ফেমেন্ট টেকনিকের মতো বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে এই ভুলে যাওয়াকে হারানো সম্ভব। আর দৈনন্দিন জীবনে চাঙ্কিং বা নিমোনিকের মতো সহজ কৌশলগুলো পড়াশোনাকে অনেক সহজ করে তুলতে পারে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, নিজের স্মৃতিকে সানিয়ে তুলতে আজ থেকেই এই কৌশলগুলোর মধ্যে কোনটি কাজে লাগানো যায়? এর উত্তরটা কিন্তু প্রত্যেকের নিজের হাতে।